কারণ তুমি এই আর্থের ওপরে কোনো একটা জায়গায় স্যাটেলাইটকে প্লেস করলে সে এখন আর্থকে সেন্টার করে রোটেট করছে। তোমার সাপেক্ষে অর্থাৎ এই জিও বা পৃথিবীর সাপেক্ষে স্যাটেলাইটের আপেক্ষিক অবস্থান যেন অল টাইম ফিক্স। স্যাটেলাইটের অ্যাকচুয়ালি দরকার কি, স্যাটেলাইট অ্যাকচুয়ালি কাজ কি করে। সাপোজ যদি তোমাকে কেউ এখন 5 তলার ছাদ থেকে ফেলে দেয়, তাহলে যতক্ষণ তুমি পড়বে ততক্ষণ তুমি কোনো নিজের ওয়েট ফিল করবে না। ইন্ডিয়া যে লাস্ট স্যাটেলাইট লঞ্চ করলো অন 30 জুলাই 2025 সেটা হলো নিজার, ইসরো এবং নাসার কোলাবোরেশনে। আবার আমাদের এই ওয়ার্ল্ডের যেটা ফার্স্ট স্যাটেলাইট সেটা হলো স্পুটনিক 1, যেটা লঞ্চ হয়েছিল অন 4 অক্টোবর 1957। এই নিজার স্যাটেলাইট যেটা ইন্ডিয়া লঞ্চ করলো তার অ্যাপ্রক্সিমেট বাজেট প্রায় $1.5 বিলিয়ন বা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 788 করোড় রুপিস। তো এত টাকা দিয়ে যে স্যাটেলাইট লঞ্চ করে শুধুমাত্র ইন্ডিয়া না, এই অল ওভার ওয়ার্ল্ডের প্রায় সমস্ত কান্ট্রি। তো এই স্যাটেলাইটের অ্যাকচুয়ালি দরকার কি, স্যাটেলাইট অ্যাকচুয়ালি কাজ কি করে। আবার স্যাটেলাইট যে কিনা মহাশূন্যে যায় সে মহাশূন্যেই ভেসে থাকে নাকি আমাদের আর্থকে সেন্টার করে রোটেট করে, আর যদি রোটেট করে তাহলে সেটা সার্কুলার অরবিটে রোটেট করে নাকি ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। আবার এই স্যাটেলাইট সেটা এই যে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, তো সারা জীবন বছরের পর বছর কি ঘুরে যায় নাকি তার লাইফ টাইম ঠিক আমাদের মতো কোনো একটা সময় ফুরিয়ে আসে, আর যদি ফুরিয়ে আসে তারপর সে স্যাটেলাইটের অ্যাকচুয়ালি হয়টা কি। আবার তুমি ভাবো তোমার হঠাৎ করে রাত্রিবেলায় কোনো এক সময় ঘুম ভাঙলো, তো তুমি একবার সোশ্যাল মিডিয়া অন করে দেখলে তোমার কোন ফ্রেন্ডটা অনলাইন আছে, তার সঙ্গে একটু চ্যাট করে নিলে। আবার আমরা আমাদের এই মোবাইল ফোন ইউজ করে যে কোনো সুবিধা অসুবিধায় সঙ্গে সঙ্গে আমাদের কোনো প্রয়োজনীয় একটা কল করে নিতে পারছি। তাহলে অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো স্যাটেলাইটের সঙ্গে লিঙ্ক হচ্ছে কিভাবে। তাহলে হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এডুফিনিটি। আমি অভিজিৎ দাস। তোমাদের এই চ্যানেলে আমরা ক্লাস 11 এবং 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে টার্গেট করে চ্যাপ্টার ওয়াইজ এবং সেমিস্টার ওয়াইজ ফিজিক্সের ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড করব। তাহলে চলো আমার সঙ্গে ফিজিক্সকে ফিল করা যাক। তাহলে আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। অ্যাকচুয়ালি স্যাটেলাইট মানে হলো উপগ্রহ, কিন্তু যেই স্যাটেলাইট আমাদের এই আর্থের চাঁদ বা মুন সে হলো একমাত্র ন্যাচারাল স্যাটেলাইট। তাহলে ন্যাচারাল স্যাটেলাইট মানে যে স্যাটেলাইট, অ্যাকচুয়ালি তোমাকে জিনিসটা বুঝতে হবে, স্যাটেলাইট মানে উপগ্রহ যে কিনা একটা গ্রহকে কেন্দ্র করে ঘুরবে। একটা গ্রহ সে যে একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, আর একটা উপগ্রহ সে যে একটা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। তাহলে স্যাটেলাইট মানে সে কোনো একটা প্ল্যানেটকে সেন্টার করে ঘুরবে। এবার সেই প্ল্যানেট যদি ম্যানমেড হয়, মানে চাঁদ সেটাকে আমাদের প্রকৃতি তৈরি করেছে, সেটা মানুষ তো তৈরি করেনি, কিন্তু তুমি এমন কিছু এই পৃথিবী থেকে ছাড়ছো যেটা কিনা পৃথিবী একটা গ্রহ তাকে কেন্দ্র করে ঘুরছে, তাকে আমরা বলবো উপগ্রহ এবং কৃত্রিম, মানে সেটা ম্যানমেড। তাই কৃত্রিম উপগ্রহ মানে হলো যেই জিনিস তুমি এই পৃথিবী থেকে পাঠাচ্ছ কিন্তু আবার গিয়ে পৃথিবীকে সেন্টার করে ঘুরছে, সেগুলোকে আমরা বলবো কৃত্রিম উপগ্রহ। তাহলে এই ধরনের কৃত্রিম উপগ্রহের ছবি তোমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় বা নিউজে মাঝে মধ্যেই দেখে থাকো। তাহলে এই কৃত্রিম উপগ্রহগুলো অ্যাকচুয়ালি ঘোরে কি করে সেই ব্যাপারটা দেখা যাক। এই ধরনের একটা কৃত্রিম উপগ্রহ আমরা এখানে পেতে পারি যে কিনা পৃথিবীকে নিরক্ষীয় তল বরাবর রোটেট করছে। আবার এখানে একটা কৃত্রিম উপগ্রহ দেখছি যার উপরে সোলার প্যানেল লাগানো আছে। অ্যাকচুয়ালি এই সোলার প্যানেলগুলো লাগানো থাকে যাতে এই কৃত্রিম উপগ্রহ সূর্য থেকে তাপ নিয়ে নিজেকে চার্জ করতে পারে। বোঝা গেল? তাহলে আমরা যেটা ফার্স্ট টপিক দেখব সেটা হলো অরবিটাল ভেলোসিটি বা পিরিয়ড অফ রেভলিউশন অফ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট। মানে হলো একটা কৃত্রিম উপগ্রহ যখন পৃথিবীকে সেন্টার করে ঘুরছে তখন সে অ্যাকচুয়ালি কতটা বেগে ঘুরছে এবং তার টোটাল একটা পাক পৃথিবীকে ঘুরে আসতে তার পর্যায়কাল বা সময় কতটা লাগছে। তাহলে এই ব্যাপারটা কি করে দেখব? তুমি ভাবো একটা স্যাটেলাইট, যদি এটা একটা স্যাটেলাইট হয় এবং সেই স্যাটেলাইটটা আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এইরকম এইচ উচ্চতায় থাকে, বোঝা গেল? এই স্যাটেলাইটটা যদি এইচ উচ্চতায় থাকে, তুমি ভাবতে পারো এই পৃথিবীর ব্যাসার্ধ,
আমরা অলওয়েজ ফিজিক্সে পৃথিবীর ব্যাসার্ধকে কত ধরি বলো? পৃথিবীর ব্যাসার্ধকে আমরা ধরি ক্যাপিটাল আর। তাহলে আমি সাপোজ এইটা ধরলাম ক্যাপিটাল আর, আর এইটা ধরলাম স্মল এইচ, যেটা কিনা ওই স্যাটেলাইটটার হাইট আমাদের এই পৃথিবীর সারফেস থেকে। বোঝা গেল? তাহলে যদি পৃথিবীর সেন্টার থেকে আমাকে এই স্যাটেলাইটের হাইট মাপতে হয়, তাহলে সেটাকে আমি ধরে নিলাম সাপোজ স্মল আর। ক্লিয়ার? এবার তাহলে এখানে আমি কি পাবো বলো? এখানে পাবো স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর প্লাস এইচ। ক্লিয়ার? এবার তুমি ভাবো যে এই স্যাটেলাইটটা যখন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তখন অ্যাকচুয়ালি একে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কে সরবরাহ করছে? তো আমরা জানি এখানে মহাকর্ষ বল, এই যে পৃথিবী আর স্যাটেলাইট এই দুটো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল কাজ করছে, সেটাই ওই স্যাটেলাইটকে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করছে। তাহলে আমরা যদি ধরে নিই এই স্যাটেলাইটের ভর স্মল এম আর পৃথিবীর ভর ক্যাপিটাল এম। ক্লিয়ার? তাহলে তুমি কি পাবে? এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত? ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, স্মল এম বাই আর স্কোয়ার, যেহেতু এদের মাঝের ডিস্টেন্স পৃথিবীর সেন্টার থেকে হলো স্মল আর। ক্লিয়ার? আবার এটাই যেহেতু প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করছে, যার ইকুয়েশন কত হবে? এম ভি স্কোয়ার বাই আর। আমরা জানি অভিকেন্দ্র বলের ইকুয়েশন হয় এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এই দুটোকে আমরা যদি ইকুয়াল করি, তাহলে এখান থেকে আমরা নেক্সট কি পাবো বলো? আমরা ভি স্কোয়ারের একটা রাশিমালা পেয়ে যাব। সেটা কত হবে? তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু হবে জি এম বাই আর। ক্লিয়ার? এবার তুমি যদি এখান থেকে ভি ইকুয়ালস টু পেতে চাও, তাহলে হবে আন্ডার রুট জি এম বাই আর। আবার তুমি জানো যে জি এম, আমরা একটা ইকুয়েশন জানি অলরেডি, যেটা হলো ক্যাপিটাল জি আর স্মল জি এর সঙ্গে রিলেশন। সেটা হলো কত? স্মল জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা যেখানে ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি যদি এই জিএম এর ভ্যালু তাহলে কত হবে? জি আর স্কোয়ার। বোঝা যাচ্ছে? তাহলে সেই জি আর স্কোয়ারকে তুমি যদি এখানে পুট করো, তাহলে কত পাবে? জি আর স্কোয়ার বাই স্মল আর। এটার মানে কত হবে? তুমি যদি আর কে রুটের বাইরে নিয়ে আসো, তাহলে হবে জি বাই স্মল আর। বোঝা গেল? তাহলে এটা আমি পেলাম ভি এর ইকুয়েশন। এবার আমরা জানি যে একটা বৃত্তপথে যখন কোনো একটা বস্তু ঘোরে, তখন তার টাইম পিরিয়ডের ইকুয়েশন হয় টি ইকুয়ালস টু 2 পাই আর বাই ভি। এটা কেন হয় ভাবো একবার। কারণ টি মানে হলো একটা পূর্ণ আবর্তন বা একটা ফুল রেভলিউশনে ওর যেটা সময় লাগছে। তাহলে ফুল রেভলিউশন মানে সে কতটা পথ অতিক্রম করেছে? 2 পাই আর। আর তার বেগ কত? ভি। তাহলে দূরত্ব বাই বেগ সমান হয় সময়। এই ফর্মুলা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা পাবো টি ইকুয়ালস টু 2 পাই আর বাই ভি। ক্লিয়ার? এবার তুমি এখানে ভি এর রাশিমালাটা বসাও, যেটা আমরা পেয়েছি। তাহলে কত পাবো? 2 পাই আর বাই, দেখো আমরা ভি ইকুয়ালস টু কত পেলাম? ক্যাপিটাল আর স্মল জি বাই আন্ডার রুট স্মল আর। তাহলে এখান থেকে তুমি কত পাবে? 2 পাই আর টু দি পাওয়ার 3/2 বাই আর রুট জি। এটা পেলে তুমি। এবার যদি তুমি এখানে চাও যে ক্যাপিটাল আর এর ভ্যালুটা পুট করবে, তাহলে তুমি সেটা পুট করতে পারো। কত হবে? 2 পাই ক্যাপিটাল আর সমান কত? আর প্লাস এইচ, মানে স্মল আর এর ভ্যালুটা যদি তুমি এখানে পুট করতে চাও, তাহলে কত হবে? ক্যাপিটাল আর প্লাস এইচ হোল টু দি পাওয়ার 3/2 বাই হবে আর রুট জি। বেশ, এবার যদি তুমি ভাবো এখানে ওপরে আর নিচে একটা রুট আর দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে রুট আর এখানে মাল্টিপ্লাই করলে আর এখানে একটা রুট আর দিয়ে মাল্টিপ্লাই করলে। আচ্ছা, যদি ভাবো এখানে রুট আর দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে ব্যাপারটা হলো 2 পাই এই আর, এই রুট আর এই জি, সেটাকে তুমি একসঙ্গে রাখো, তাহলে কত হবে? রুট আর বাই জি। এই জায়গাটা বুঝতে পারলে এই রুট আর এই জিকে আমি একসঙ্গে রাখলাম, তাহলে রুট আর বাই রুট জি মানে রুট আর বাই জি হয়ে গেল। আর এই রুট আর এই আর কত হচ্ছে? আর টু দি পাওয়ার 3/2। তাহলে আমি ওপরে কত পাবো? ওপরে পাবো আর প্লাস এইচ হোল টু দি পাওয়ার 3/2, যেটা আমার অলরেডি ছিল। আর এখানে রুট আর এই আর নিয়ে কত হলো? আর টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? তাহলে এটাকে যদি তুমি আবার ইকুয়ালস টু করো, তাহলে কত হবে? 2 পাই রুট আর বাই জি, যেটা আমি ফার্স্ট পার্টটা নিলাম। আর ওপরে নিচে যদি পাওয়ার সেম হয়, তাহলে আমি ভেতরে এটাকে একসঙ্গে কম্বাইন করতে পারবো। তাহলে কত হবে? 1 প্লাস
এইচ বাই আর হোল টু দি পাওয়ার 3/2। বোঝা গেল? তাহলে এটা আমরা ফাইনাল ফর্মুলা কি মানে পেলাম কিসের? ক্যাপিটাল টি, আর এখানে আমরা স্মল ভি মানে ওর প্রদক্ষিণ বেগ এবং ওর প্রদক্ষিণ কাল, অর্থাৎ টোটাল একটা রেভলিউশনে কতটা টাইম লাগে সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আশা করি ব্যাপারটা বুঝেছো। নেক্সট টপিকে আসা যাক, সেটা হলো আর্টিফিশিয়াল স্যাটেলাইট ভেরি ক্লোজ টু আর্থ। মানে কি, তুমি আগের স্লাইড দেখো, এখানে এইটা আর্থ, সেখান থেকে স্যাটেলাইটটা কিন্তু অনেকটা উচ্চতায় আছে, বোঝা যাচ্ছে অনেকটা উচ্চতায় স্যাটেলাইটটা আছে, কিন্তু এখানে এখানে এই আর্থ থেকে স্যাটেলাইটটাকে আমি খুব কাছাকাছি রেখেছি। যদি এইভাবে কোনো স্যাটেলাইট লঞ্চ করা হয় তাহলে তুমি এখানে ভি এর ভ্যালু অ্যাকচুয়ালি কত পাবে, বোঝা গেল? তাহলে তুমি এখানে এই দূরত্বটাকে যদি নেগলিজিবল বা এই যে হাইট আছে এইচ, সেটাকে যদি তুমি খুব কম ধরো, তাহলে আমরা ভাবো আগের স্লাইডে ভি এর ইকুয়েশন কত পেলাম? তাহলে ভি পেলাম আর রুট জি বাই আর প্লাস এইচ। এখানে তুমি চাইলে আর এক লাইন করতে পারো, সেটা হচ্ছে আর রুট জি, আর স্মল আর এর ভ্যালু কত? স্মল আর এর ভ্যালু হলো ক্যাপিটাল আর প্লাস এইচ। বোঝা গেল? এটা ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা তুমি ওখানে পুট করো, তাহলে আমরা কত পেলাম? ভি ইকুয়ালস টু আর রুট জি, তাহলে আমরা পেলাম ভি ইকুয়ালস টু আর রুট জি নিচে আর প্লাস এইচ। দেখো আমরা তাই পেলাম কি না? আর রুট জি বাই আর প্লাস এইচ। ক্লিয়ার? এবার এই জায়গায় যদি এইচটাকে আমরা নেগলিজিবল ধরে নিই, কার সাপেক্ষে নেগলিজিবল? এই পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে। পৃথিবীর ব্যাসার্ধটাকে যদি আমি ধরি যতটা, তার থেকে এই এইচটা খুবই কম, আমি যদি এই হিসাবে অ্যাজিউম করি, তাহলে আমি এইচটাকে এখানে বা আর প্লাস এইচ সেটাকে আমি টোটালি আর হিসাবে ট্রিট করতে পারবো। যদি এটা পারি তাহলে কত হবে? আর ওপরে হলো রুট জি বাই আর। ক্লিয়ার? তাহলে এই আরটাকে তুমি যদি এখন ভেতরে ভরো তাহলে কত হবে? তাহলে হবে রুট জি আর, মানে আর স্কোয়ার হবে এই আরটা ভেতরে গেলে, বাই নিচের আরটা কাটবে, তাহলে হলো রুট জি আর। তাহলে ভি ইকুয়ালস টু আমরা পেলাম রুট জি আর। বোঝা গেল? তাহলে এটা। এবার তুমি বলো ক্যাপিটাল টি এর ফর্মুলা তুমি কি পাবে, মানে যেটা আমাদের পর্যায়কাল ছিল। তাহলে পর্যায়কালের ফর্মুলা এখানে কত হবে? আমরা পেলাম 2 পাই রুট আর বাই জি। তাহলে আমরা কত পাবো? ক্যাপিটাল টি ইকুয়ালস টু 2 পাই রুট আর বাই জি, আর এখানে ব্র্যাকেটে কত ছিল? 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার 3/2। কিন্তু যদি আমরা এখানে ধরে নিই যে এইচটা আর এর থেকে খুব ছোট, মানে এইচ মাচ লেস দেন আর, এই অ্যাপ্রক্সিমেশন আমরা এখানে করছি, তাহলে এই পোর্শনটা এইচ বাই আরকে আমি 0 ধরতে পারবো। তাহলে থাকবে পরে 1 টু দি পাওয়ার 3/2 মানে 1। তাহলে ফাইনাল আমরা পাবো কত? 2 পাই রুট আর বাই জি। তাহলে এটা আমরা পাবো টি এর ইকুয়েশন। বোঝা গেল? এটা আমরা পেলাম টি। তাহলে এটা আমরা পেলাম ভি, যেখানে রুট জি আর। আচ্ছা, তুমি চাইলে এখানে ভ্যালুটা পুট করতে পারো, রুট জি এর ভ্যালু বসাও 9.8, আর আর আমরা জানি কত? পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, তাহলে 6400 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এইটা যদি তুমি করো তাহলে এই যে বেগটা পাবে, বেগটা কত হবে? এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে পাবে 7.9 ইন্টু 3। তাহলে 7.9 ইন্টু 3 মিটার পার সেকেন্ড। এটাকে যদি তুমি এখন কিমি ফরম্যাটে নিয়ে যাও তাহলে কত হবে? 7.9 কিমি পার সেকেন্ড। বোঝা গেল? তাহলে এটা হলো আমার এর প্রদক্ষিণ বেগ। আচ্ছা, একটা জিনিস একটু ভাবো, তুমি এই রকমই কোনো একটা বেগ পেয়েছিলে? তো বলবে হ্যাঁ স্যার পেয়েছিলাম। যখন আমরা মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি ক্যালকুলেট করেছিলাম তখন সেখানে ভিই তার ভ্যালু কত ছিল বলো? তার ভ্যালু ছিল √2 GR, যার অ্যাকচুয়াল ভ্যালু এসেছিল 11.2 কিমি পার সেকেন্ড। বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমরা পেলাম √GR, যেটা হলো আমাদের কত? 7.9 কিমি পার সেকেন্ড। আর এখানে আমরা পেয়েছিলাম এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ সারফেস, এটা ছিল √2 GR। তো এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা মানে শর্ট কোশ্চেন যেটা তোমরা মাঝে মধ্যে পেয়ে থাকবে অনেক এক্সামে, সেটা হলো এই ভি মানে ভেলোসিটি অফ এনি আর্টিফিশিয়াল স্যাটেলাইট ক্লোজ টু আর্থ। তাহলে তার ভেলোসিটি আর আর্থ সারফেস থেকে যে কোনো অবজেক্টের এসকেপ ভেলোসিটি, তার রেশিও কত? তাহলে তুমি ভি বাই ভি
এটা যদি করো তাহলে কত পাবে, পাবে তুমি হচ্ছে √GR বাই পাবে √2GR, তাহলে তার রেশিও পাবে 1:√2। বোঝা গেল? তাহলে এই ভ্যালুটা তুমি কিন্তু মনে রাখবে, এই রেশিও হলো 1:√2। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কত হবে? তাহলে এখানে তুমি এই পর্যায়কাল যদি বার করতে চাও তাহলে ভ্যালু বসাও। আর এর ভ্যালু হলো 6400 × 10⁻³ আর জি এর ভ্যালু হলো কত, 9.8। ঠিক, তাহলে এইখানে তাহলে তুমি ভ্যালু কত পাবে? ভ্যালু পাবে 5078 সেকেন্ড। আচ্ছা, 5078 সেকেন্ড মানে হলো 1 আওয়ার 24 মিনিট 38 সেকেন্ড অ্যাপ্রক্স। ক্লিয়ার? তাহলে তুমি একটা জিনিস দেখো, ঠিক এই রকমই একটা টাইমিং তোমরা পেয়েছিলে। কোথায় পেয়েছিলে? যখন এই টানেল থ্রু আর্থ আমরা পেয়েছিলাম, তখন তার যেটা পর্যায়কাল ছিল, মানে পৃথিবীর ব্যাস বরাবর তুমি যদি কোনো একটা টানেল ড্র্যাগ করো বা কোনো একটা সুড়ঙ্গ যদি তুমি তৈরি করতে পারো, তাহলে সেখানে কোনো একটা অবজেক্টকে ছেড়ে দিলে তার যেটা পর্যায়কাল ছিল তার ঠিক ভ্যালু আমরা পেয়েছিলাম এরকম 1 আওয়ার 24 মিনিট 38 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা তোমাকে কিন্তু দেখতে হবে, ওইটা এবং এইটা কিন্তু একদম সেম হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের হলো আর্টিফিশিয়াল স্যাটেলাইট ভেরি ক্লোজ টু আর্থ। তার আমরা ভি এর ভ্যালু পেলাম কত, 7.9 কিলোমিটার/সেকেন্ড। তার আমরা পর্যায়কাল পেলাম 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। তার মানে 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ডে সে আর্থকে একটা ফুল রোটেশন কমপ্লিট করবে। নেক্সট আমরা যেটা পাবো সেটা হলো ইউসেজ অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট। মানে এই যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, শুরুতে আমরা যেটা বললাম, আর্টিফিশিয়াল স্যাটেলাইট তৈরি করা বা এত খরচ করে মহাশূন্যে বা মহাকাশে পাঠানোর অ্যাকচুয়ালি কাজ কি? তো ফার্স্ট হচ্ছে প্রতিরক্ষামূলক নজরদারি। কেন? কারণ তুমি এই আর্থের ওপরে কোনো একটা জায়গায় স্যাটেলাইটকে প্লেস করলে, সে এখন আর্থকে সেন্টার করে রোটেট করছে। তাহলে এই রোটেশনের সময় সে কিন্তু সব সময় পৃথিবীর দিকে তাকিয়ে আছে। তাহলে সেখানে যে হাই রেজুলেশনের ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরা যেই দেশ পাঠাচ্ছে তার কন্ট্রোল থাকছে তার কাছে। তাহলে সে যখন ওপর থেকে দেখছে, তখন পার্টিকুলার কোনো রিজিয়ন বা তার পার্টিকুলার কোনো একটা কান্ট্রির ওপরে সে কিন্তু ফুল ফোকাস রেখে তার নজরদারি চালিয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এটা হলো আমাদের ফার্স্ট পারপাস, প্রতিরক্ষামূলক নজরদারি। সেকেন্ড হলো আবহাওয়ার পূর্বাভাস। কেন? কারণ আর্টিফিশিয়াল স্যাটেলাইট যখন ওপরে আছে তখন সে শুধুমাত্র পৃথিবীকে না, পৃথিবীর আশপাশটাও দেখতে পাচ্ছে। তাহলে কোনো একটা জিনিস, কোনো একটা তোমার ধরো ওয়েদারের চেঞ্জ যেটা আগে থেকে আমরা বুঝতে পারবো না, সে কিন্তু অনেকটা দূর থেকে সেটাকে আগে থেকে বুঝে নেবে। বোঝা গেল? তাহলে আবহাওয়ার পূর্বাভাস। থার্ড হচ্ছে টেলিযোগাযোগ। টেলিযোগাযোগ কিভাবে? তুমি মোবাইল ফোনে কথা বলছো, ঠিক? তাহলে ব্যাপারটা ঠিক কিভাবে হচ্ছে? তুমি তোমার ফোন থেকে কল করলে, তাহলে সেই সিগন্যালটা ফার্স্টে গেল তোমার নিয়ারেস্ট মানে কোনো একটা মোবাইল টাওয়ারে, সেই টাওয়ার থেকে সিগন্যালটা গেল নিয়ারেস্ট কোনো একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটে, সেই আর্টিফিশিয়াল স্যাটেলাইট থেকে সেই সিগন্যালটা যাবে তুমি যাকে কল করেছো তার নিয়ারেস্ট যেই মোবাইল টাওয়ার আছে সেখানে। বোঝা গেল? তুমি এখান থেকে আমেরিকার কাউকে কল করেছো, তাহলে এখান থেকে ফার্স্টে গেল নিয়ারেস্ট কোনো একটা তোমার টেলিকম প্রোভাইডার যে আছে তার নেটওয়ার্ক মানে তার টাওয়ারে, সেখান থেকে গেল হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইটে। আর্টিফিশিয়াল স্যাটেলাইট থেকে ওই আমেরিকার যেই লোককে তুমি কল করেছো সেই লোকের নিয়ারেস্ট যেটা মোবাইল নেটওয়ার্ক টাওয়ার আছে সেখানে গেল, সেই তারপরে সেই টাওয়ার থেকে তার মোবাইলে সিগন্যালটা গেল। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি মেন ভূমিকা পালন করছে কিন্তু আর্টিফিশিয়াল স্যাটেলাইট, শুধু টাওয়ার থেকে টাওয়ারে কিন্তু হবে না। তাহলে টেলিযোগাযোগ। তারপর তুমি কি পাচ্ছ? বায়ুমণ্ডলের উচ্চতা, ঘনত্ব ইত্যাদি নির্ণয়। ক্লিয়ার? আবার পৃথিবীর আকার আকৃতি আমরা মানে ক্লিয়ারলি এই জিনিসটা বোঝাই যাচ্ছে, যখন পৃথিবীকে ওপর থেকে দেখছে তখন পৃথিবীর একটা ভালো ফুটেজ ও কিন্তু তৈরি মানে ভালো ফুটেজ পেয়েই যাচ্ছে। তাহলে পৃথিবীর আকার আকৃতি এই ব্যাপারগুলো আর্টিফিশিয়াল স্যাটেলাইট খুব সহজে জেনে যাবে। তারপরে হলো মহাজাগতিক বস্তু রশ্মি সম্পর্কে ধারণা। মানে পৃথিবীর একদম ওপর থেকে সে কিন্তু স্পেসে থাকছে, তাই স্পেসে থাকার সময় কোনো একটা হেভেনলি বডি বা সেখান থেকে মহাজাগতিক বস্তু বা কোনো লাইট বা কোনো রে, কোনো রশ্মি কীভাবে আসছে বা কতটা পরিমাণে আসছে বা পৃথিবীর দিকে আসছে বা কত অ্যাঙ্গেলে আসছে, এই ব্যাপারগুলো কিন্তু খুব সহজে আর্টিফিশিয়াল স্যাটেলাইট সেই ইনফরমেশানগুলো পেয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আমরা যেটা পাবো সেটা হলো টাইপস অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তো আর্টিফিশিয়াল স্যাটেলাইট তুমি যখন তৈরি করছো বা যখন পাঠাচ্ছ তখন তোমার পারপাসটা অ্যাকচুয়ালি কী? তুমি আর্টিফিশিয়াল স্যাটেলাইট পৃথিবীর ওপরে পাঠাচ্ছ, যে কিনা পৃথিবীকে কেন্দ্র করে রোটেট করছে। এবার সে যদি যে কোনোভাবে অ্যাব্রাপ্টলি রোটেট করে তাহলে তোমার পারপাস তো ফুলফিল হবে না। তাই মেনলি আমরা এই পৃথিবীর সারফেস থেকে যে সমস্ত আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলোকে পাঠাই তার মধ্যে 3টে টাইপ থাকে। ক্লিয়ার? ফার্স্ট টাইপ কি? ফার্স্ট হচ্ছে
জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহ। এই ব্যাপারটা একটু ঠিক করে বুঝবে। তাহলে তুমি এমন একটা স্যাটেলাইটকে পৃথিবীর সারফেস থেকে ওপরে পাঠালে যে যদি এই কয়েকটা ক্রাইটেরিয়া মেনে চলে। কীরকম? ফার্স্ট হচ্ছে যদি তার অরবিট অফ রোটেশন যদি সার্কুলার হয়, মানে সে যদি আরেকটা জিনিস কি, আমাদের ম্যাক্সিমাম উপগ্রহ অর্থাৎ কৃত্রিম উপগ্রহ তারা কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে ঘুরলেও তার ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা খুব কম হয়, অর্থাৎ নিয়ারলি সার্কুলার অরবিটে তারা রোটেট করে। তাহলে এই স্যাটেলাইটটা যদি বৃত্তাকার অরবিটে অর্থাৎ সার্কুলার অরবিটে যদি রোটেট করে, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে যদি সেটা নিরক্ষীয় তল বা ইকুইটোরিয়াল প্লেনে অবস্থান করে, মানে এটা আমরা জানি যে পৃথিবী এইভাবে কিছুটা টিল্ট হয়ে বা হেলিয়ে অবস্থান করে তার অরবিটে। এবার এই অরবিটটা অর্থাৎ এই স্যাটেলাইটটা যদি পৃথিবীর নিরক্ষীয় তল, যেটা আমরা বুঝতে পারছি, এই নিরক্ষীয় তল বরাবরই যদি থাকে, মানে তুমি পাঠালে কিন্তু সেটা পৃথিবীর নিরক্ষরেখা বরাবর, পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর কোনো একটা জায়গায় যদি অবস্থান করে, এবং থার্ড হচ্ছে যদি সেটা পৃথিবীর আহ্নিক গতির অভিমুখে ঘোরে। পৃথিবী কোন দিক থেকে ঘোরে? পৃথিবী ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে এটাও যদি ঠিক পৃথিবীকে পশ্চিম থেকে পূর্বে রোটেট করে, একদম পৃথিবী যেমন আহ্নিক গতি নিজে পশ্চিম থেকে পূর্বে রোটেট করছে, এও পশ্চিম থেকে পূর্বে রোটেট করছে। আর কি, এ যদি 24 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, মানে এর প্রদক্ষিণ কাল যদি পৃথিবীর প্রদক্ষিণ কাল যেমন 24 ঘন্টা যদি ঠিক সেম হয়, তাহলে ব্যাপারটা ঠিক কীরকম হবে? ব্যাপারটা হবে তুমি এই স্যাটেলাইটটাকে দেখতে পাবে আজকে ওপরের দিকে তাকে যদি কোনো একটা টাইমে তুমি স্যাটেলাইটটাকে দেখতে পাও, তাহলে তুমি এই পৃথিবীর আহ্নিক গতির জন্য 2 ঘন্টা পরে কিছুটা ঘুরে গেলে, এবং যখন তুমি ঘুরে গেলে তখন স্যাটেলাইটটাও কিন্তু সেই অরবিট বরাবর ঠিক 2 ঘন্টায় এমন একটা জায়গায় এসে অবস্থান করবে যেখানে তুমি দেখতে পাবে স্যাটেলাইটটা একদম তোমার ঠিক সামনে। মানে তুমি যতটা পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর কৌণিক বেগ আর স্যাটেলাইটের কৌণিক বেগ যদি সমান হয়, তাহলে তুমি ভাবো ব্যাপারটা হবে কিরকম? পৃথিবীর আহ্নিক গতির জন্য তুমি যতটা ঘুরবে, স্যাটেলাইটের কৌণিক সরণ ঠিক একই পরিমাণ হবে ওর অরবিটে। তাহলে কি হবে? তুমি এখন ওপরের দিকে তাকিয়ে দেখবে স্যাটেলাইটটা যেখানে 2 ঘন্টা পর 3 ঘন্টা পর যখন তুমি ওপরের দিকে তাকাবে, তুমিও ঘুরছো স্যাটেলাইটও ঘুরছে, কিন্তু তোমাদের আপেক্ষিক কৌণিক বেগ কিন্তু 0, মানে দুজনেরই কৌণিক বেগ সমান, অর্থাৎ আপেক্ষিক কৌণিক বেগ যদি 0 হয়, তাহলে তুমি দেখবে স্যাটেলাইটটা তখনও ঠিক তোমার ওপরে তোমার সামনে অবস্থান করছে। তাহলে কি পৃথিবীর কোনো একটা জায়গা বা পৃথিবীর কোনো একটা স্থান যেখানে থেকে তুমি স্যাটেলাইটটাকে ওপরের দিকে তাকিয়ে ঠিক সোজাসুজিভাবে দেখতে পাচ্ছ, সেই অবস্থানে তুমি দেখবে স্যাটেলাইটটা অল টাইম সেখানেই, মানে তোমার সাপেক্ষে অর্থাৎ এই জিও বা পৃথিবীর সাপেক্ষে স্যাটেলাইটের আপেক্ষিক অবস্থান যেন অল টাইম ফিক্সড। তাই আমরা এই স্যাটেলাইটের নাম কি দিয়েছি? ভূ সমলয় বা জিও, অর্থাৎ পৃথিবী আর স্টেশনারি, মানে পৃথিবীর সাপেক্ষে আপেক্ষিকভাবে যেন স্যাটেলাইটটা স্থির। তুমিও ঘুরছো একই কৌণিক বেগে, স্যাটেলাইটও ঘুরছে, তাহলে তোমার মনে হবে স্যাটেলাইটটা যেন অলওয়েজ স্থির। বোঝা গেল? তাই এই স্যাটেলাইটের নাম হলো জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহ। তোমার সাপেক্ষে স্যাটেলাইটের পজিশন, আপেক্ষিক পজিশন কিন্তু কখনো চেঞ্জ হবে না। বোঝা গেল? তাহলে এই জিও স্টেশনারি স্যাটেলাইট কিন্তু আমরা ম্যাক্সিমাম পাঠিয়ে থাকি। এখানে আমরা যেটা মেন জিনিস দেখব সেটা হলো জিও স্টেশনারি স্যাটেলাইটের উচ্চতা কত, অর্থাৎ পৃথিবী থেকে তুমি ঠিক ওকে কতটা উচ্চতায় প্লেস করছো যাতে একটা জিও স্টেশনারি স্যাটেলাইটে কনভার্ট হচ্ছে। আর কি পাবো? এর প্রদক্ষিণ বেগ। ঠিক আছে, তাহলে আমি এখানে ঠিক আগের যে ডিডাকশন করলাম সেই রকমই যদি ধরে নিই যে এইটা হলো পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর ও এরকম পৃথিবী থেকে ধরলাম সাপোজ এরকম স্মল এইচ উচ্চতায় আছে, এই টোটাল হাইটটাকে আমি ধরে নিলাম পৃথিবীর কেন্দ্র থেকে স্মল আর। তাহলে তুমি আবার আগের মতো কি পাবে? যে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল এই স্যাটেলাইটে রোটেট করানোর জন্য mv²/r, সেটা অ্যাকচুয়ালি কে সরবরাহ করছে? সরবরাহ করছে এই পৃথিবী এবং স্যাটেলাইটের মধ্যে যে ক্রিয়াশীল মহাকর্ষ বল। ক্লিয়ার? তাহলে এখানে আমি কি ধরলাম? ধরলাম ঠিক আবার আগের মতো পৃথিবীর ভর ক্যাপিটাল এম, স্যাটেলাইটের ভর স্মল এম। তাহলে এটা পেলে। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি বলো ভি এর ইকুয়েশন ঠিক কত পাবে? ভি এর ইকুয়েশন পাবে gm/r, √gm/r। এখানে যদি তুমি জিএম এর ভ্যালু বসাও তাহলে কত পাবো? আমরা জানি gm = gr²/r। বোঝা গেল? আর কে যদি তুমি বাইরে নিয়ে আসো তাহলে পাবে তুমি √g/r। বোঝা গেল ব্যাপারটা? এবার তুমি ভাবো এখানে যদি তুমি পেতে চাও যে এর প্রদক্ষিণ বেগ কত হবে,
সরি এর প্রদক্ষিণ কাল কত হবে, তাহলে প্রদক্ষিণ কাল তুমি কত পাবে, ঠিক একই রকমভাবে পাবে কত, 2πr/v। এবার তুমি যদি ভি এর ভ্যালু বসাও তাহলে কত পাবে, 2πr/v এর ফর্মুলা হচ্ছে এটা r√g/রুটার, রুটার যদি ওপরে উঠে যায় তাহলে এখানে হবে রুটার, তাহলে আলটিমেটলি ওপরে কত হবে, 2πr/3 ক্যাপিটাল R ইন্টু √g। এবার দেখো ইন্টারেস্টিংলি আমরা কি জানি, অলওয়েজ জানি যে এর ক্যাপিটাল টি বা এর প্রদক্ষিণকাল কিন্তু 24 ঘন্টা। তাহলে তুমি এখানে ফর্মুলায় এখানে বসিয়ে দাও 24 ঘন্টা, অর্থাৎ 24 ইন্টু 3600, মানে আমরা সেকেন্ডে নিলাম, তাহলে ইকুয়ালস টু কত হবে, 2πr/3 এখান থেকে যদি তুমি স্মল r/3 এর ভ্যালু পেতে চাও তাহলে কত হবে, তাহলে হবে 24 ইন্টু 3600 ইন্টু হবে r√g ওপরে যাবে, তাহলে r এর ভ্যালু আমরা জানি 6400 কিলোমিটার, মানে ইন্টু 10⁻³ √g আমরা কত পাবো, √9.8 বাই কত হবে, বাই হবে যেটা সেটা হলো 2π, তাহলে 2 ইন্টু 3.14। এই পুরোটা যদি তুমি ক্যালকুলেট করো, ক্লিয়ার, পুরোটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে অ্যাকচুয়ালি আর আমি যদি এখান থেকে 3/2 ওইদিকে পাঠাই তাহলে পাওয়ার কত হবে, তাহলে পাওয়ার হবে এই টোটালটার ওপরে কত পাবে তুমি, ওইদিকে পাওয়ারটা গেলে হয়ে যাবে কত, 2/3। তাহলে এইটা যদি তুমি আলটিমেটলি ক্যালকুলেট করো তাহলে আর এর ভ্যালু পাবে, তাহলে এই ভ্যালুটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এখানে পাবে 42,340 ইন্টু 10⁻³ আর ইউনিটটা কিসে হবে, ইউনিটটা হবে এসআই, মানে হচ্ছে মিটার। তাহলে এটাকে তুমি অ্যাপ্রক্সিমেট করলে বা মানে এটার এক্স্যাক্ট ভ্যালু পাবে 42,340 কিলোমিটার। ওকে, তার মানে তুমি বুঝতে পারছো যে একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট অর্থাৎ একটা জিও স্টেশনারি স্যাটেলাইটকে তুমি যদি পৃথিবীর কেন্দ্র থেকে, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র থেকে 42,340 কিলোমিটার উচ্চতায় যদি তুমি প্লেস করো তাহলে কিন্তু সে 24 ঘন্টায় পৃথিবীকে একটা পূর্ণ প্রদক্ষিণ দেবে, ঠিক আছে। এবার তুমি ভাবো তুমি যদি পেতে চাও যে অ্যাকচুয়ালি তাহলে এইচ এর ভ্যালুটা কত হচ্ছে, এইচ মিনস কি, এইচ মিনস পৃথিবীর সারফেস থেকে ও অ্যাকচুয়ালি তাহলে কত উচ্চতায় আছে, এইটা কিন্তু 42,340, এটা পৃথিবীর কেন্দ্র থেকে, অর্থাৎ আমি স্মল আর এর ভ্যালুটা ক্যালকুলেট করলাম, দেখতেই পাচ্ছ স্মল আর। কিন্তু যদি আমি এখন জাস্ট ক্যাপিটাল আর আমি স্মল এইচ চাই, মানে পৃথিবীর সারফেস থেকেও কতটা উচ্চতায় আছে, তাহলে তার ভ্যালুটা কত হবে দেখো, তাহলে আমি এখানে স্মল এইচ ইকুয়ালস টু পাবো কত, স্মল আর মাইনাস ক্যাপিটাল আর, অর্থাৎ স্মল আর থেকে আমি যদি পৃথিবীর ব্যাসার্ধটা বাদ দিতে পারি তাহলে সেটা কত হবে, তাহলে সেটা হবে তোমার 42,340 মাইনাস আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ কত 6,400, তাহলে এটা বাদ দিলে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হবে 35,940 কিলোমিটার, ঠিক আছে। এটাকে যদি তুমি এখন অ্যাপ্রক্সিমেট ভ্যালু নাও তাহলে কত হবে, 35,940কে আমি লিখতে পারি 36,000 কিলোমিটার, ক্লিয়ার। তার মানে দেখতে পাচ্ছ যে পৃথিবীর সারফেস থেকে আমি যদি কোনো একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটকে 36,000 কিলোমিটার উচ্চতায় প্লেস করতে পারি তাহলে কিন্তু সে একটা জিও স্টেশনারি স্যাটেলাইটে কনভার্ট হবে। তার মানে কি, তার মানে সে 24 ঘন্টায় পৃথিবীকে একটা পূর্ণ প্রদক্ষিণ দেবে পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর, ঠিক আছে। এবার এইটাকে তুমি কি লিখতে পারো, আমরা জানি যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6,400, তার মানে 36,000 কিলোমিটার, এই ভ্যালুটাকে তুমি লিখতে পারো, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে কত, 6 ইন্টু ক্যাপিটাল আর। 6 ইন্টু ক্যাপিটাল আর কেন, কারণ আর এর ভ্যালু হচ্ছে 6,400, তাহলে তার প্রায় 6 গুণ, তাহলে এটা এক্স্যাক্ট না বাট এটা হচ্ছে অ্যাপ্রক্স, ক্লিয়ার। তার মানে কোনো একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটকে পৃথিবীর ব্যাসার্ধ তার থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর 6R অর্থাৎ এই ভ্যালুটা কত পেলে, 36,000 কিলোমিটার, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 6R হাইটে তুমি যদি প্লেস করতে পারো তাহলে সে জিও স্টেশন স্যাটেলাইট হয়ে যাবে। নেক্সট পার্ট কি, আমরা ভি এর ভ্যালু ক্যালকুলেট করব, কত হবে বলো, তাহলে ভি ইকুয়ালস টু হবে ক্যাপিটাল আর আন্ডার রুট স্মল জি বাই স্মল আর। তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালু কত, ক্যাপিটাল আর আমাদের হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে 6,400 কিলোমিটার, এটাকে যদি আমি এসআই নিই তাহলে হবে ইন্টু 10⁻³ আর আন্ডার রুট কত থাকবে 9.8 বাই হলো স্মল আর এর ভ্যালু আমরা কত পেলাম 42,340, অর্থাৎ 42,340 ইন্টু 10⁻³। তাহলে এই পুরো ভ্যালুটা তুমি এখন যদি ক্যালকুলেট করো তাহলে এর ভ্যালু পাবে 3079
মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কেন? কারণ আমরা পুরোটা এসআই করছি, তাহলে এর বেগের এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার এটাকে যদি তুমি কিমিতে নিয়ে যাও তাহলে হবে 3.079 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, তার মানে আমরা কি দেখলাম, যদি আমরা কোনো একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটকে বা কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 6400 অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি পৃথিবীর ব্যাসার্ধের 6 গুণ উচ্চতায় প্লেস করতে পারি, তাহলে কিন্তু সে 24 ঘন্টায় পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর পৃথিবীকে একটা পূর্ণ প্রদক্ষিণ দেবে। ঠিক আছে, তাহলে এবং তার এই প্রদক্ষিণের সময় তার বেগ কত হবে? তার বেগ হবে 3.079 কিলোমিটার পার সেকেন্ড বা অ্যাপ্রক্সিমেটলি আমি কি বলতে পারি 3 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই হলো আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট, অর্থাৎ যে পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করবে। তার প্রদক্ষিণ কাল হবে 24 ঘন্টা এবং তার প্রদক্ষিণ বেগ হবে প্রায় 3 কিলোমিটার পার সেকেন্ড এবং তার উচ্চতা, তার পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা হবে প্রায় 3600 কিলোমিটার বা পৃথিবীর ব্যাসার্ধের প্রায় 6 গুণ। ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার নেক্সট স্লাইডে আসা যাক। সেটা হলো এই স্যাটেলাইটের সুবিধা অসুবিধে কি। তো এই স্যাটেলাইটের মেন সুবিধা হচ্ছে টেলিকমিউনিকেশন, মানে তুমি এই যে কথাবার্তা বলছো বা তুমি মোবাইল ফোন ইউজ করছো, সেখানে যেই যোগাযোগ ব্যবস্থা, সেখানে মেনলি আমরা এই ধরনের স্যাটেলাইটকে অর্থাৎ জিও স্টেশনারি স্যাটেলাইটকে ইউজ করে থাকি। নেক্সট কি? নেক্সট হচ্ছে টিভি, রেডিও ব্রডকাস্টিং বা লাইভ ব্রডকাস্টিং, মানে তুমি অস্ট্রেলিয়ায় কোনো একটা ক্রিকেট ম্যাচ চলছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, সেটা তুমি ইন্ডিয়াতে ঘরের ভেতরে বসে আরাম করে দেখছো, তাহলে কি করে সম্ভব হচ্ছে? ব্যাপারটা ভাবো, অস্ট্রেলিয়ার যেই জায়গায় খেলা হচ্ছে তার ওপরে যে জিও স্টেশনারি স্যাটেলাইটটা লাগানো আছে, খেলা তো আর 1 ঘন্টায় হয়ে যায় না, তাহলে যতক্ষণ ধরে খেলা হচ্ছে স্যাটেলাইটটার সাপেক্ষে ওই জায়গাটা কিন্তু ফিক্সড, বা ওই জায়গার সাপেক্ষে স্যাটেলাইটটা ফিক্সড, মানে ও রোটেট করছে, পৃথিবীও রোটেট করছে, অস্ট্রেলিয়া ঠিক যত অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে 1-2 ঘন্টা পর স্যাটেলাইটও ঘুরে যাচ্ছে, তাহলে স্যাটেলাইট কিন্তু অলওয়েজ ওই জায়গাটাকে ফোকাসে রাখতে পারছে। যদি এইটা পসিবল না হতো, স্যাটেলাইট যদি অন্যদিকে চলে যেত, তাহলে কিন্তু লাইভ ব্রডকাস্টিং ব্যাপারটা তুমি দেখতে পেতে না। বোঝা গেল? তাহলে লাইভ ব্রডকাস্টিংয়ে তোমার দরকার কি, যেই জায়গার ছবি তুমি মানে স্যাটেলাইট নেবে সেই জায়গাটা অলওয়েজ যাতে স্যাটেলাইটের ফোকাসে থাকে, তাহলে এইটাতে হেল্প করছে কি আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট। ক্লিয়ার? কিন্তু এই ধরনের স্যাটেলাইটের দু একটা প্রবলেমও আছে। কীরকম? আমাদের সুবিধার সঙ্গে অসুবিধা সব জায়গায় ফ্রিতে পাওয়া যায়, ঠিক এরকমই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 36,000 কিলোমিটার একটা সিগন্যাল ট্রাভেল করছে, আবার সে নেমে আসছে আর একটা মোবাইল ফোনে, মানে তুমি যেই মোবাইল ফোন থেকে কথা বলছো একটা সিগন্যাল 36,000 মানে কিলোমিটার উচ্চতার স্যাটেলাইটে গেল, আবার স্যাটেলাইট থেকে নেমে আসলো, মানে প্রায় 72,000 কিলোমিটার পথ একটা সিগন্যালকে ট্রাভেল করতে হচ্ছে। এই ট্রাভেল করতে গিয়ে সে প্রায় 1/4 সেকেন্ড সময় কনজিউম করে নিচ্ছে। তাই তুমি যখন মোবাইলে বা কোনো একটা সিগন্যাল যখন যাওয়া আসা করছে, তখন এই 0.25 বা 1/4 সেকেন্ডের একটা ল্যাগ, মানে 1/4 সেকেন্ড তুমি এখন যেটা বললে সেটা তুমি যাকে সেই সিগন্যালটা পাঠাচ্ছ সে 1/4 সেকেন্ড পরে সেই সিগন্যালটা কিন্তু রিসিভ করবে। এই একটা টাইমের ল্যাগ কিন্তু এখানে থেকে যাচ্ছে। বোঝা গেল? আর কি প্রবলেম? আর প্রবলেম হচ্ছে, দেখো আমরা বারবার বললাম যে স্যাটেলাইটটাকে তুমি নিরক্ষীয় তল বরাবর অর্থাৎ ইকুইটোরিয়াল প্লেনে তুমি কোথাও একটা 36,000 কিলোমিটার উচ্চতায় প্লেস করছো, তাহলে সে ওই জায়গা থেকে এই যে পৃথিবীর নর্থ পোল বা সাউথ পোল, এই যে পোলার রিজিয়ান, এই রিজিয়ানগুলোর ওপরে কি ভালোভাবে ফোকাস করতে পারবে? তো কখনোই পারবে না। তার ফোকাস থাকবে অলওয়েজ ইকুইটোরিয়াল প্লেন বা নিরক্ষীয় তল বরাবর কোনো একটা নিরক্ষীয় অঞ্চলে। তাহলে যত সে মেরুর দিকের কোনো একটা জায়গায় ফোকাস করতে যাবে সে কিন্তু ফোকাস করতে পারবে না। তাই পোলার রিজিয়নকে সে ঠিকঠাকভাবে কিন্তু কভারে আনতে পারে না। তাহলে এটা হলো আমাদের এই স্যাটেলাইটের আর একটা ড্রব্যাক। বোঝা গেল? এই প্রবলেমগুলো সলভ করার জন্যে আমরা নেক্সট যে স্যাটেলাইটটা, যে টাইপের স্যাটেলাইট আমরা লঞ্চ করে থাকি সেটা হলো পোলার স্যাটেলাইট। কীরকম? যদি জিও স্টেশনারি স্যাটেলাইট এইভাবে নিরক্ষীয় তল বরাবর ঘোরে, যেমন আমরা এখানে দুটো স্যাটেলাইট দেখতে পাচ্ছি, তো আমরা আর একটা স্যাটেলাইট লঞ্চ করলাম যেটা কিনা পৃথিবীকে এরকম পোলার রিজিয়ন বরাবর ঘুরবে। মানে বোঝা গেল? তাহলে পোলার রিজিয়ন বরাবর সে যখন ঘুরবে, একবার নর্থ পোলকে কভার করবে, একবার সাউথ পোলকে, আবার নর্থ পোলকে, আবার সাউথ পোলকে। তাহলে লাস্ট যে ড্রব্যাক আমরা পেলাম জিও স্টেশনারি স্যাটেলাইটের, যে সে পোলার রিজিয়নকে কভার করতে পারে না, এখানে কিন্তু পোলার স্যাটেলাইট লঞ্চ করে আমরা সেই ড্রব্যাকটাকে ফুলফিল করতে পারলাম। বোঝা গেল? এটা হলো পোলার স্যাটেলাইট। আর একটা ড্রব্যাক জিও স্টেশনারি স্যাটেলাইটের কী ছিল, যে কোনো একটা সিগন্যালকে 72,000 কিলোমিটার পথ ট্রাভেল করতে হচ্ছে। এই প্রবলেমটাকে সলভ করার জন্যে আমরা পোলার স্যাটেলাইটকে কিন্তু মাত্র 700 থেকে 800 কিলোমিটার উচ্চতায় প্লেস করলাম, 1000ও না।
আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটকে প্লেস করেছিলাম ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতায়। আমরা এই পোলার স্যাটেলাইটকে প্লেস করলাম, দেখো এটা আছে অনেকটা দূরে, আর এই স্যাটেলাইটটা আছে অনেকটা কাছে, প্রায় 1000 বা 700 থেকে 800 কিলোমিটার উচ্চতায় আমরা যখন প্লেস করলাম, তাহলে কি হলো, তাহলে ওই যে 0.25 বা 1/4 সেকেন্ডের একটা গ্যাপ হচ্ছিল, সেই গ্যাপটা কমে হয়ে গেল এখানে প্রায় 1/100 সেকেন্ড। বোঝা গেল? তাহলে অনেকটাই কম, 1/100 সেকেন্ড, মাছ লেস দেন হলো কত, 1/4 সেকেন্ড। তাহলে ওই যে আর একটা ড্রব্যাক ছিল আমাদের টাইমের ল্যাগ, সেটাও কিন্তু কভার করা গেল। বোঝা গেল? এবার তোমরা বলবে যে স্যার পোলার রিজিয়ান তো পোলার স্যাটেলাইট কভার করছে, বেশ সুন্দরভাবে কভার করছে, আবার নিরক্ষীয় অঞ্চল বা ইকুইটোরিয়াল রিজিয়ানকে কভার করছে আমাদের কে, আমাদের যেটা আগে পড়লাম জিও স্টেশনারি স্যাটেলাইট। কিন্তু এই যে বাদ বাকি এরিয়াগুলো, ঠিক এইরকম কোনো একটা আর্থের এরিয়া বা এইরকম, এই এরিয়াগুলোকে তাহলে কে কভার করবে? তাহলে এই এরিয়াগুলোকে কভার করা কিন্তু এখনো বাকি থাকছে, মানে পোলার রিজিয়ানকে ভালোভাবে ফোকাসে আনছে পোলার স্যাটেলাইট, পুরো নিরক্ষীয় অঞ্চলকে ভালোভাবে মানে ফোকাসে আনছে আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট। কিন্তু এই যে মাঝের যে রিজিয়ানগুলো, সেগুলোকে কভার করার জন্য আমরা নেক্সট টাইপের যে স্যাটেলাইটটা আনলাম, সেটার নাম হলো জিও সিনক্রোনাস স্যাটেলাইট। তাহলে জিও সিনক্রোনাস স্যাটেলাইট অ্যাকচুয়ালি কি, ঠিক এইভাবে ঘোরে। বোঝা গেল? তাহলে এইভাবে জিও স্টেশনারি স্যাটেলাইট ঘুরছে ঠিক নিরক্ষীয় তল বরাবর, এই নীল দাগ বরাবর, কিন্তু এই লাল দাগ বরাবর ঠিক এইভাবে ঘুরছে কে, ঠিক এইভাবে হেলিয়ে। এটা যদি পৃথিবী হয়, তাহলে এই পৃথিবী সাপেক্ষে তোমার জিও সিনক্রোনাস স্যাটেলাইট ঠিক এইভাবে ঘুরছে। বোঝা গেল? তাহলে সে যদি ঠিক এইভাবে ঘোরে, তাহলে যেই রিজিয়ানগুলো আমাদের পোলার স্যাটেলাইট কভার করতে পারলো না, জিও স্টেশনারি স্যাটেলাইট কভার করতে পারলো না, সেই রিজিয়ানগুলোকে কভার করছে কে, আমাদের জিও সিনক্রোনাস স্যাটেলাইট। তাহলে জিও সিনক্রোনাস স্যাটেলাইট আমরা কীরকম দেখব, যে নিরক্ষরেখা বরাবর একবার উত্তরে একবার দক্ষিণে। দেখো একই স্যাটেলাইট একবার উত্তরে যাচ্ছে, একবার নিরক্ষরেখা বরাবর দক্ষিণে, তাহলে একবার উত্তরে দক্ষিণে এইভাবে কিন্তু কভার করে। আর জিও স্টেশনারি স্যাটেলাইটের মতো জিও সিনক্রোনাস স্যাটেলাইটও কিন্তু পর্যায়কাল তার 24 ঘন্টা, অর্থাৎ সে 24 ঘন্টায় আর্থকে একবার পুরোপুরি রোটেট মারে। ঠিক আছে? আমরা নেক্সট যে টপিকটা দেখব, সেটা হলো একটা স্যাটেলাইট বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট যখন পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা উচ্চতায় তাকে প্লেস করা আছে, তখন আমরা কি পাবো বলো? এই ইকুয়েশন আমরা বারবার পেলাম যে Gm/r² ইকুয়ালস টু আমরা কি পাবো, mv²/r। দেখো আমরা আগের দুবার এই সেম ফর্মুলা ইউজ করেছি। তাহলে এই মহাকর্ষ বল প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সাপ্লাই করছে, তাহলে এখান থেকে তুমি v² এর ভ্যালু কত পাবে? তাহলে v² এর ভ্যালু তুমি পাবে হচ্ছে Gm/r। ক্লিয়ার? তাহলে এটা যদি v² হয়, তাহলে আর্টিফিশিয়াল স্যাটেলাইটটার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কত হবে? তাহলে আমরা কাইনেটিক এনার্জি বা গতিশক্তির রাশিমালা জানি 12 mv²। তাহলে তুমি যদি এখানে ফর্মুলাতে v² এর ভ্যালুটা পুট করো, তাহলে তুমি পাবে 12 mg/r, অর্থাৎ পাবে কত, Gm/2r। ক্লিয়ার? আবার আমরা ঠিক একইভাবে জানি যে পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি কোনো একটা অভিকর্ষের অধীনে, অভিকর্ষ যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স, তাই তার অধীনে যে কোনো বস্তুর পোটেনশিয়াল এনার্জি হয় নেগেটিভ, এবং তার ফর্মুলা কত হয়? তার ফর্মুলা আমরা আগে থেকে জানি, Gm/r। ক্লিয়ার? তাহলে এটা পেলাম সেই আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইটের কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। এবার যদি তুমি এই দুটোকে যোগ করো, তাহলে আমরা টোটাল এনার্জি কত পাবো বলো? তাহলে আমরা টোটাল এনার্জি কত পাবো? টোটাল এনার্জি পাবো আমরা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি তুমি যদি এই দুটোকে এখন যোগ করো, তাহলে কত পাবে? Gm/2r মাইনাস, এখানে প্লাস কিন্তু ওই মাইনাসটা এসে এখানে মাইনাস হয়ে গেল, তাহলে Gm/r। তাহলে এই দুটোকে একসঙ্গে অ্যাড করলে তুমি কত পাবে? তুমি পাবে -Gm/2r। বোঝা গেল? অর্থাৎ এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের টোটাল এনার্জি কিন্তু নেগেটিভ। এটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে, এর টোটাল এনার্জি কিন্তু নেগেটিভ। বোঝা গেল? এবার তুমি যেটা দেখবে সেটা হচ্ছে, অনেক সময় তোমরা এরকম নিউজে পাবে বা অনেক সময় দেখতে পাও যে আমাদের যারা অ্যাস্ট্রোনট হয়, তারা কিন্তু যখন কোনো একটা স্যাটেলাইট বা কোনো রকেটে
যখন এরকম মহাশূন্যে থাকে তখন কিন্তু তারা এরকম হাওয়ার মধ্যে বা পুরোপুরি এরকম একটা ওয়েটলেসনেস ব্যাপার ফিল করে। ওয়েটলেসনেস মানে সে ভার শূন্য, মানে তার ওজন বা ভর না, কিন্তু কোনো বস্তুর ভর কখনোই শূন্য হতে পারে না, কিন্তু তার ওজন সে শূন্য বলে মনে করে। এটা আমরা এইরকম ভিডিও বা এরকম কোনো ফুটেজ আমরা কিন্তু মাঝে মধ্যে দেখে থাকি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি হয় কেন? তুমি ভাবো যে যখন কোনো একটা স্যাটেলাইটকে তুমি রকেট লঞ্চারে করে জাস্ট লঞ্চ করছে, মানে স্যাটেলাইট লঞ্চ করার দুটো পার্ট হয়, কিন্তু একটা কীরকম, রকেট লঞ্চারে করে যখন স্যাটেলাইটটা যাচ্ছে কিন্তু এখনও কোনো অরবিটে প্লেস হয়নি, মানে সে জাস্ট ওপরে উঠছে, এটা একটা পার্ট। আর যখন অরবিটে প্লেস হয়ে আর্থকে সেন্টার করে রোটেট করতে লাগলো তখন ওটা হলো তার সেকেন্ড পার্ট। তাহলে তার ফার্স্ট জার্নিতে সে যখন উঠছে তখন সে প্রায় পৃথিবীর যে মহাকর্ষ, পৃথিবীর যে অভিকর্ষীয় ত্বরণ, তার প্রায় 15 গুণ ত্বরণ নিয়ে রকেট কিন্তু ওপরের দিকে অনেক সময় উঠে থাকে। তাহলে সেই সময় আমরা ওই বস্তুর, তাহলে এখানে কি হয়, আর মাইনাস এম এ ইকুয়ালস টু হয় mg। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আর হলো আমরা কি জানি, নর্মাল রিয়াকশন ফোর্স, মানে কোনো বস্তুর অ্যাকচুয়াল ওজন হয় অলওয়েজ mg, মানে পৃথিবী তাকে যে পরিমাণ মহাকর্ষ বল দিয়ে বা অভিকর্ষ বল দিয়ে নিজের দিকে টানে, কিন্তু বস্তু যে তলের ওপর থাকে সেই তল অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল উপরের দিকে একটা নতুন বল ক্রিয়েট করে, যেটাকে আমরা বলি লম্ব প্রতিক্রিয়া বল বা নর্মাল রিয়াকশন ফোর্স। এই নর্মাল রিয়াকশন ফোর্সের জন্য কিন্তু তুমি বা বস্তু নিজের ওজনটা ফিল করে। বোঝা গেল? তাহলে আমরা এটা আমরা আগে থেকে জানি। তাহলে এখানে আমরা আর ইকুয়ালস টু কত পাবো? আর ইকুয়ালস টু পাবো mg প্লাস ma। আচ্ছা, এই এর ভ্যালু আমরা কি বললাম, এর ভ্যালু মাঝে মধ্যে হয়ে যায় কত, 15g, মানে অভিকর্ষীয় ত্বরণের প্রায় 15 গুণ। তাহলে অ্যাকচুয়ালি আমরা ওজন কত পাচ্ছি, 16 mg। মানে কি, মানে বস্তু ফার্স্ট পার্টে যখন রকেটটা ঠিক ওপরের দিকে উঠছে, সেই রকেট লঞ্চারের সঙ্গে যখন কোনো একটা অ্যাস্ট্রোনট যাচ্ছে তখন সেই সময় সে নিজেকে নিজের ওজনের প্রায় 16 গুণ ভারী বলে কিন্তু মনে করে থাকে। বোঝা গেল? এবার নেক্সট পার্ট মানে যখন স্যাটেলাইটটা অরবিটে বা সার্কুলার অরবিটে প্লেস হয়ে গেল সেই সময়, তাহলে সেই সময় আমরা জানি যে বস্তুকে তখনও পৃথিবীর নিজের দিকে টানছে কতটা, mg বল দিয়ে, কিন্তু সেখানে আমরা g ধরবো না, কারণ ওই জায়গায় অভিকর্ষীয় ত্বরণের মান আমরা জানি অনেকটা হাইটে, তাহলে চেঞ্জ হয়ে আমি g ড্যাশ ধরলাম। আর সেই সময় বস্তু যেই তলে, মানে এরকম যেই তোমার স্যাটেলাইটের তলের উপর ওই ব্যক্তি আছে, সেই ব্যক্তির যে নর্মাল রিয়াকশন ফোর্স ফিল করছে সেটা আর, সেটা বাইরের দিকে। তাহলে টোটাল ভেতরের দিকে এখন কতটা বা পৃথিবীর দিকে কতটা বল কাজ করছে, তাহলে mg ড্যাশ মাইনাস আর। তাহলে এই পরিমাণ বলই তো বস্তুকে তোমার বৃত্তপথে ঘুরতে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সাপ্লাই করছে, মানে অভিকেন্দ্র বল সবসময় কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে কেন্দ্রের দিকে এতটা ওজন মাইনাস বাইরের দিকে আর, বোঝা যাচ্ছে ব্যাপারটা, mg ড্যাশ ভেতরের দিকে আর তল বরাবর লম্ব প্রতিক্রিয়া বল বাইরের দিকে, তাহলে আলটিমেটলি ভেতরের দিকে কতটা সেটা তাহলে এটা mg ড্যাশ মাইনাস আর। তাহলে এই পরিমাণ ভেতরের দিকের বলই তো বস্তুকে কি করছে, mv²/r বা প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সাপ্লাই করছে। এটা পেলাম, এটাকে আমি একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম। নেক্সট তুমি এবার এই স্যাটেলাইটটার কথাটা ভাবো। তাহলে স্যাটেলাইটের কেসে ঠিক একই রকম, স্যাটেলাইটের যেটা mg ড্যাশ, স্যাটেলাইটের ভর আমি ধরলাম ক্যাপিটাল M আর বস্তুর ভর আমি ধরেছি কত, স্মল m। ক্লিয়ার? তাহলে স্যাটেলাইটের mg ড্যাশ মানে স্যাটেলাইটের ওই পজিশনে যে ওজন সেটা এটা, কিন্তু স্যাটেলাইটের কেসে এরকম মাইনাস আর এটা তো হবে না। কেন হবে না? কারণ তুমি ভাবো স্যাটেলাইটটা তো আর কোনো তলে রাখা নেই, স্যাটেলাইটটা তো ফাঁকাতে ঘুরছে। বস্তু যখন স্যাটেলাইটের ওপরে ছিল তখন বস্তু স্যাটেলাইটের তলের ওপর দাঁড়িয়ে আছে, তাহলে বস্তু লম্ব প্রতিক্রিয়া বল ফিল করছে, স্যাটেলাইটের তল তাকে লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে উল্টো দিকে, মানে বাইরের দিকে, মানে সোজাসুজি ওপরের দিকে, কিন্তু এই স্যাটেলাইট তো কোনো তলে রাখা নেই। তাহলে এখানে আমরা পাবো ডাইরেক্ট mg ড্যাশ ইকুয়ালস টু কত পাবো, স্যাটেলাইট ঘোরার জন্য যেই পরিমাণ তোমার অভিকেন্দ্র বল দরকার হচ্ছে, কারণ স্যাটেলাইটও তো ঘুরছে, তাহলে বস্তু ঘোরার জন্য এই ইকুয়েশন আর স্যাটেলাইট ঘোরার জন্য শুধুমাত্র আরটা হলো না, কারণ স্যাটেলাইট কোনো তলে রাখা নেই। আমরা জানি নর্মাল রিয়াকশন ফোর্স বা লম্ব প্রতিক্রিয়া বল সবসময় তল দেয়, তল। এই বস্তুটার ওজন mg, কিন্তু যখন আমি একে তলের ওপর রাখলাম তখন mg তো নিচের দিকে কাজ করছে, কিন্তু লম্ব প্রতিক্রিয়া বল এই হাতটা মানে বস্তুর ওজন যেই তলে বাধা পায় সেই তল ওপরের দিকে তখন লম্ব প্রতিক্রিয়া বল দেয় অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল।
এমজি এই বস্তুর ওজন সে বাধা পাচ্ছে এই তলে, তাহলে এমজি কাজ করলো এই তলের ওপর, আর এই তল উল্টো দিকে দিল নর্মাল রিয়াকশন ফোর্স বা লম্ব প্রতিক্রিয়া বল। এই ব্যাপারটা সব জায়গায় হয়ে থাকে। তাই যখন বস্তুর ওজন কোনো তলে বাধা পাচ্ছে না, বস্তু যখন ফ্রিলি পড়ছে, তখন এর কোনো লম্ব প্রতিক্রিয়া বল নেই। গিয়ে বস্তু কোনো একটা তলে বাধা পেল, তখন লম্ব প্রতিক্রিয়া বল ব্যাপারটা আসলো। তাহলে ক্যাপিটাল আর বা লম্ব প্রতিক্রিয়া বল এই জিনিসটা আমরা ফিজিক্সে যেখানেই পেয়ে থাকি না কেন, তুমি সবসময় মনে রাখবে যতক্ষণ না পর্যন্ত কোনো একটা তল ব্যাপার আসছে, তুমি গিয়ে কোথাও বসলে তবে তুমি মানে নিজের ওজন ফিল করলে। যখন তুমি সাপোজ যদি তোমাকে কেউ এখন 5 তলার ছাদ থেকে ফেলে দেয়, তাহলে যতক্ষণ তুমি পড়বে ততক্ষণ তুমি কোনো নিজের ওয়েট ফিল করবে না। আমরা ওয়েট ফিল করি লম্ব প্রতিক্রিয়া বলের জন্য। আর লম্ব প্রতিক্রিয়া বল তখনই আমরা পাই যখন আমরা কোনো একটা তলের ওপরে থাকি। বোঝা গেল? তাহলে এখানে যেহেতু আর্টিফিশিয়াল স্যাটেলাইট কোনো তলের ওপর নাই, তাহলে তার জন্য ইকুয়েশন হলো এইটা। তাহলে এখান থেকে তুমি জি ড্যাশের ইকুয়েশন কি পাবে? তাহলে এখান থেকে তুমি জি ড্যাশের ইকুয়েশন পাবে হলো ভি স্কোয়ার বাই স্মল আর। ক্লিয়ার? এই ভ্যালুটা, এই ভি স্কোয়ার বাই স্মল আর, এই ভ্যালুটা তুমি নিয়ে গিয়ে এখানে পুট করো। তাহলে এখানে পুট করলে আমরা কি পাবো? এখানে আমরা পুট করলে পাবো এম জি ড্যাশ মাইনাস, তুমি জি ড্যাশের ভ্যালু পুট করবে, তাই তো? তাহলে এম জি ড্যাশের ভ্যালু তুমি পুট করলে হচ্ছে ভি স্কোয়ার বাই আর মাইনাস আর ইকুয়ালস টু পেলে কত? এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আলটিমেটলি তুমি এখানে ক্যাপিটাল আর বা লম্ব প্রতিক্রিয়া বল কত পেলে? 0। বোঝা গেল? মানে বস্তু অর্থাৎ সেই অ্যাস্ট্রোনট বা নভোশ্চর যখন এই মহাকাশ যান বা তোমার এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের মধ্যে আছে, তখন কিন্তু সে তলের ওপরে আছে ঠিকই, আর্টিফিশিয়াল স্যাটেলাইটের তলের ওপর আছে ঠিক, কিন্তু সে লম্ব প্রতিক্রিয়া বল যেটা পাচ্ছে সেটা হলো 0। দেখো আমি বললাম স্যাটেলাইট যখন লঞ্চ হয় তখন তার দুটো ফেজ থাকে। একটা হচ্ছে রকেটে করে যখন সোজা উপরের দিকে উঠছে, সেই ফেজে সে তার আর এর ভ্যালু কত ছিল? তার আর এর ভ্যালু ছিল 16 mg, মানে সে তার নিজের ওজনের থেকে 16 গুণ নিজেকে ভারী বলে মনে করছে। কিন্তু যখনই স্যাটেলাইটটা সার্কুলার অরবিটে প্লেস হয়ে গেল, তখন সে নিজেকে ওজনহীন বা ভার শূন্য বা ওয়েটলেস বলে কিন্তু মনে করছে। তাহলে এটা হলো ওয়েটলেসনেস ব্যাপার। বোঝা গেল? তাহলে এই ভিডিওতে আমরা পড়লাম আর্টিফিশিয়াল স্যাটেলাইট এবং তার বিভিন্ন প্রদক্ষিণ কাল, প্রদক্ষিণ বেগ, বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট যখন কোনো অরবিটে প্লেস হয় তখন কোনো নভোশ্চর কেন নিজেকে ওয়েটলেসনেস বা ভার শূন্য বলে মনে করে, এই ব্যাপারটা আমরা দেখলাম। তাহলে এটা আমাদের ছিল গ্র্যাভিটেশন বা মহাকর্ষ চ্যাপ্টার, যেটা আমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ফার্স্ট চ্যাপ্টার ফিজিক্সের, সেটার লাস্ট পার্ট। এর আগে আরও 5টা ভিডিও গ্র্যাভিটেশন চ্যাপ্টারের এই আমার এডুফিনিটি চ্যানেলে আপলোড হয়েছে। এটা হলো 6 নম্বর ভিডিও। নেক্সট চ্যাপ্টার যেটা আসবে সেটা হলো ইলাস্টিসিটি। বোঝা গেল? তাহলে তোমরা ভালো করে পড়ো। যদি মনে হয় যে এই ভিডিওতে কোনো কারেকশন বা তোমাদের কোথাও বুঝতে অসুবিধে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই ভিডিও যদি তোমাদের একটু হেল্প করে থাকে তাহলে লাইক এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিও কিন্তু শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।